जय हिंद, जय भारत, जय महाभारत। দেখুন লাইফে পার্টনার সিলেকশনটা একটা খুব বড় বিষয়। তো ব্যাপারটা কীরকম যে আমরা অনেক সময় বলে থাকি যে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো লাভ অ্যাট ফার্স্ট সাইট মানে কি, কাউকে প্রথম দেখায় ভালো লেগে গেল। তো কথাটা যতটাই ঠিক ততটাই ভুল, কারণ লাভ অ্যাট ফার্স্ট সাইট তার অর্থাৎ আপনি কাউকে প্রথমবার জীবনে দেখলেন এবং আপনার ভালো লেগে গেল বা আপনি তাকে ভালোবেসে ফেললেন। এটা ওই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আপনি তাকে প্রথম জীবনে দেখলেন, কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ এইখানে লাভ অ্যাট ফার্স্ট সাইট এই কারণে হয়েছে, আগে আপনি যাদেরকে দেখেছেন বা যাদের সাথে মিট করেছেন তাদের সঙ্গে আপনার কোনো কানেকশান হয়নি বা তাদেরকে ভালো লাগেনি বা তাদের পার্সোনালিটি বা তাদের ফিজিক্যাল বিউটি আপনাকে অ্যাট্রাক্ট করেনি। তো তাই আপনি আগে অনেককে দেখেছেন কিন্তু কাউকে ভালো লাগেনি, নেক্সট টাইম যখন কাউকে দেখলেন তখন ভালো লেগে গেল, আর তাকে প্রথমবার দেখাতেই যেহেতু ভালো লেগে গেল তাই আপনি বলে দিলেন যে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো ভেরি ন্যাচারালি এখানে যখন আপনি প্রথমবার কাউকে সিলেক্ট করলেন আপনার লাইফে, তার বহু আগের থেকে আপনি আনকনশিয়াসলি বাকিদের রিজেক্ট করেছেন, অর্থাৎ অনেককে আপনি দেখেছেন কিন্তু কাউকে ভালো লাগেনি। তো প্রথমবার দেখায় যেটা ভালো লেগে যায় সেটাকে আমরা বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট, কিন্তু সিলেকশনের আগে অটোমেটিক প্রসেসে অনেকগুলো রিজেকশন হয়ে গিয়েছে, তারপরে গিয়ে একজনকে ভালো লেগেছে। তো ফার্স্ট রিজেকশন দেন সিলেকশন। এটা কিরকম সিলেকশন আর রিজেকশন আরও সহজভাবে বলতে গেলে, দেখুন আমরা বাজারে যখন কোনো ফল বা মাছ বা কোনো প্রোডাক্ট যা কিছু কিনি না কেন, প্রথমেই আমরা একটা সাইড বাদ দিয়ে দিই যে না এগুলো আমরা দেখবো না, এগুলো পছন্দ নয়। তো প্রথমে আমরা কী করি, পছন্দের মধ্যে থেকে 4-5টা আইটেমকে বেছে নিই, তার মধ্যে থেকে একটাকে বেছে নিই বা দুটোকে বেছে নিই যেটা সবচেয়ে ভালো বলে আমাদের মনে হয়। তো এখানেও কী হলো, যখন আমি সিলেক্ট করলাম তার আগে আমি রিজেক্ট করলাম। তো ফার্স্ট রিজেকশন দেন সিলেকশন। তবে এরম করতে করতে যেটা আমাদের ক্ষেত্রে টিকে যায় বা যেটা ফাইনালি আমরা পিক আপ করি সেটা আমরা সিলেক্ট করি। তো এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, ম্যানেজমেন্টের স্কিল থেকে শুরু করে আপনার ফ্যামিলি লাইফ, রিলেশনশিপ অ্যান্ড অ্যাফেয়ার, বিজনেস, কোনো প্রজেক্ট চালাতে গেলে সেখানে যা কিছু করবেন সেখানেই আপনাকে ফার্স্টে রিজেকশন করতে হবে, তারপর সিলেকশন করতে হবে। এই পদ্ধতিটাই বেস্ট পদ্ধতি, যে আপনি কাদের সাথে থাকবেন আর কাদের সাথে থাকবেন না, বা কী আপনি অ্যাকসেপ্ট করবেন আর কি লাইফ থেকে বাদ দেবেন, সেইটাকে একটা মিটারে আনার জন্য। কিন্তু ঘটনা হচ্ছে আপনি কী দেখে বাদ দেবেন আর কী দেখে রাখবেন, এটা একটা বড় বিষয়। কারণ আপনি যখন সবচাইতে ভালো জিনিসটা চাইবেন, তো আপনাকে একদিকে যেমন সবচাইতে ভালো জিনিসটা চিনতে হবে, অপরদিকে যে জিনিসটা সবচাইতে খারাপ সেগুলোকেও বাদ দিয়ে দিতে হবে, রিজেকশন করতে হবে। তো রিজেকশন করতে গেলে, সিলেকশন করতে গেলে রিজেক্ট করতে হবে, রিজেক্ট করতে গেলে করতে করতে সিলেকশনে আসবে। তো ব্যাপারটা খুবই টাফ। তো এই ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি যা যা দেখছেন সবাইকে নিয়ে কাজ করতে পারবেন না, কিছু লোককে আপনার বাদ দিতে হবে। এবং কি কন্ট্রাডিক্টরি ব্যাপার, দেখুন যে একজন পুলিশ অফিসারের ক্ষেত্রে কি হয়, যে একজন পুলিশ অফিসার নিজে অনেস্ট থাকে কিন্তু তার কাজই হচ্ছে সবসময় ডিসঅনেস্ট এবং চোর ডাকাত খুনি এদেরকে খুঁজে বের করা। তো ধরুন একটা ঘরে 100 জন লোক রয়েছে, তার মধ্যে একজন ক্রিমিনাল আছে। তো একজন পুলিশের কাজ হচ্ছে সেই ক্রিমিনালটাকে খুঁজে বের করা, এবং সেই ক্রিমিনালটাকে খুঁজতে গিয়ে তো উনি 100 জনকেই সার্চ করতে পারবেন না, পুটাপে রাখতে পারেন সবাইকে, কিন্তু ওনাকে 5 জনকে বা 6 জনকে মার্ক করে নিয়ে সার্চ করতে হবে। তাহলে কি করলো, উনি প্রথমেই 90 জন বা 95 জনকে রিজেক্ট করে দিল, বাকি 5-6 জনকে সিলেক্ট করে তাদের মধ্যে থেকে সার্চ করলো। তো পুলিশ অফিসারের কাজ কি, তার অনেস্টি বজায় রেখে তাকে ডিসঅনেস্ট লোক খুঁজতে হবে। একদিকে নিজের অনেস্টি বজায় রাখতে হবে, অপরদিকে খুঁজতে হবে ডিসঅনেস্ট লোক। খুব প্যারাডক্সিক্যাল, খুব কঠিন কাজ, এবং কাজটা খুব কনফ্লিক্টিং। নেক্সট, এবার ধরুন স্কুল অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা যখন বাচ্চাদেরকে আমরা স্কুলে অ্যাডমিশন করাই, তো প্রথমেই বেশিরভাগ স্কুলগুলো বাদ দিয়ে দিই, বিভিন্ন কারণ থাকতে পারে। কোনোটা আমাদের ক্ষমতার বাইরে থাকতে পারে, আবার কোনোটা আমাদের ক্ষমতার মধ্যে থাকছে কিন্তু কোয়ালিটি কারণে আমরা বাদ দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপরে আমরা একটা পিক আপ করছি। তো যখনই আমরা পিক আপ করি তার আগে বাদ দিয়ে দিই। এই সিস্টেমটাই আপনার হোল লাইফেই চলবে, যে আপনি কাকে রাখবেন, কাকে ছাড়বেন, বা কোন জিনিসটার উপর আপনি ফোকাস করবেন, কোনটার উপর আপনি ডিফোকাস করবেন। ঠিক আছে, অর্থাৎ কোনটাকে আপনি খেয়ালিয়ে রাখবেন না, আচ্ছা, অথবা কাকে ইগনোর করবেন, সেগুলো আপনার জানতে হবে। আপনি আজকের দিনে এগুলো নিয়ে প্রচুর কোর্স আছে, তো ম্যানেজমেন্টেও পড়ানো হয়। তো আজ থেকে বহু বছর আগে ডারউইন এটা আবিষ্কার করেছিলেন প্রথম, ন্যাচারাল সিলেকশন থিওরি, কীভাবে আমরা সিলেক্ট করি, ঠিক আছে, কোনো বিষয় বা বস্তু বা ব্যক্তিকে। সিগমন্ড ফ্রয়েড এই থিওরিটাকে আর একটু মডিফাই করে এবং তখন সেটার নাম হয় দ্য থিওরি অফ ন্যাচারাল পার্টনার সিলেকশন। এটা মেনলি সেক্সুয়াল বা লাভ অ্যান্ড অ্যাফেয়ারের ক্ষেত্রে হয়। এই থিওরিটাকে এবার আমরা যদি আরও ব্যাকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এটাকে রিয়েল লাইফে এর প্রপার এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল সহই দেখতে পারবো। কীরকম, ধরুন রামায়ণের কথায় যদি আসি, তাহলে দেখব ভগবান রামচন্দ্র এই কাজটা বহুদিন আগেই করে গেছিলেন, এবং সেই উদাহরণটা আজও ম্যানেজমেন্টের কোর্সে পড়ানো হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে। কীরকম, দেখুন, ভগবান রামচন্দ্রের সামনে যখন বেছে নেওয়ার সময় হয়েছিল, তিনি বালি এবং সুগ্রীবের মধ্যে সুগ্রীবকে বেছে নিয়েছিলেন। বালি আর সুগ্রীব কিন্তু দুই ভাই ছিল, এবং বালি এবং সুগ্রীবের মধ্যে সুগ্রীবের চাইতে বালির ক্ষমতা অনেক বেশি ছিল। কিন্তু ভগবান রামচন্দ্রের সামনে যখন লঙ্কা আক্রমণের আগে বালি এবং সুগ্রীবের মধ্যে একজনকে বেছে নিতে হয়, তখন রামচন্দ্র কিন্তু অনেক শক্তি থাকা সত্ত্বেও বালিকে সিলেক্ট করেননি। কিন্তু বালিকে সিলেক্ট করতেই পারতেন, কারণ বালি অনেক শক্তিশালী ছিল সুগ্রীবের চাইতে। বালি রাবণকেও যুদ্ধে হারিয়েছিল এবং দীর্ঘ দিন রাবণকে তিনি নিজের শক্তি বলে আটকে রেখে দিয়েছিলেন। সেই তুলনায় সুগ্রীবের শক্তি অনেক কম ছিল, সুগ্রীব বালির কাছে যুদ্ধেও হেরেছিল। তো ভগবান রামচন্দ্র সেদিন যদি রাবণকে আক্রমণ করার জন্যে বা লঙ্কায় আক্রমণ করার জন্যে সুগ্রীবের বদলে বালিকে সিলেক্ট করতেন, তাহলে হয়তো সঠিক হতো আমাদের বিচারে, কারণ বালি যেহেতু অনেক বেশি শক্তিশালী। কিন্তু ভগবান রামচন্দ্র কী করলেন, তিনি বালিকে ছেড়ে দিলেন, বালিকে বাদ দিয়ে তিনি সুগ্রীবকে নিজের সঙ্গে নিলেন, আর বালিকে করলেন হত্যা। বালিকে হত্যা করেছিল রামচন্দ্র। তা এইবার বিষয়টা হলো, রামচন্দ্র প্রবল পরাক্রমী বালিকে হত্যা করলো, কিন্তু সুগ্রীবকে সঙ্গে নিল, কারণটা কি? এই কারণটা বালিও জানতে চেয়েছিল রামচন্দ্রের কাছে। তিনি জানতে চেয়েছিলেন, প্রভু, আমি আর সুগ্রীব একে অপরের ভাই ভাই, তো আপনি আমার ছোট ভাইকে গ্রহণ করলেন কিন্তু আমাকে হত্যা করলেন, কারণটা কি? তো ভগবান রামচন্দ্র তখন একটা কথা বলেছিল, তুমি একটা পাপী, তোমাকে হত্যাই করা উচিত। এখন বালি কেন পাপী ছিল? কারণ বালি একটা কাজ করেছিল, সেটা বালি সুগ্রীবের বউকে আটকে রেখে দিয়েছিল। তো ভগবান রামচন্দ্র তাকে বলেছিলেন যে নিজের কন্যা, ভাইয়ের বউ বা তাদের যে কন্যা বা বোন, এটা হচ্ছে স্নেহের জায়গা। এই ধরনের স্নেহের জায়গায় যারা মহিলাদের সঙ্গে দুরাচার করে, তাদের মতো পাপী আর কেউ নেই, এবং তাদেরকে হত্যাই করা উচিত। তো রামচন্দ্র বালিকে হত্যা করলেন, সুগ্রীবকে বেছে নিলেন। অথচ বালি আর সুগ্রীবের মধ্যে সুগ্রীব ছিল পরাজিত, বালি ছিল শক্তিশালী। তাহলে রামচন্দ্র সুগ্রীবকে কেন বেছে নিয়েছিলেন? পরাজিত সুগ্রীবকে রামচন্দ্র কেন বেছে নিলেন? ব্যাপারটা শুধু শক্তির নয়। রামচন্দ্র দেখেছিলেন যে সুগ্রীবের মধ্যে কিছু ন্যায় নীতি আছে, কিন্তু বালির মধ্যে সেই ন্যায় নীতি নেই। যে নিজের ভাইয়ের বউকে আটকে রেখে দুরাচার করতে পারে, হতে পারে সে রাবণকে হারিয়েছে, কিন্তু সে যে পরবর্তীকালে রামচন্দ্রের বিরুদ্ধেও কোনো রকম খারাপ কাজ করবে না, তার কি নিশ্চয়তা আছে? অতএব রামচন্দ্র দেখলেন এ একটা পাপী, এ অলরেডি পাপ করে বসে রয়েছে,
তো একে সঙ্গে নেওয়ার তো কোনো প্রশ্নই নেই, পাপকে আগে কাটিয়ে দেওয়া উচিত। তো রামচন্দ্র সহজ পদ্ধতিতে বালিকে একদম হত্যা করে দিলেন। তো এই হচ্ছে পার্টনার সিলেকশন। সুগ্রীব পরাজিত ছিলেন, সুগ্রীব অনেক কম শক্তিশালী ছিলেন, কিন্তু তিনি রামচন্দ্রের সঙ্গ পেলেন। তো ভেরি ন্যাচারালি আপনার লাইফেও এরকম বালি আর সুগ্রীব একই সঙ্গে আসবে। প্রথমে মনে হবে বালিকে সিলেক্ট করাটাই ভালো, আর সুগ্রীবকে দেখে মনে হবে যে না, এটা আমার দরকার নেই, বা এই ধরনের মানুষ বা এই ধরনের ব্যক্তি বা এই ধরনের সিচুয়েশান কোনো কিছু আমার দরকার নেই, কারণ এগুলো দুর্বল। আমার চাই সবল কিছু, শক্তিশালী কিছু, যেটা আমাকে অনেক বেশি লাভ দেবে। বাট নট রিয়েলি দ্যাট। কারণ যে ব্যক্তির কোনো নীতি নেই, যার কোনো নিজস্ব আদর্শ নেই, এবং যার মধ্যে ন্যায়বোধ নেই, যার মানবিকতা নেই, যার মধ্যে অনুভূতি নেই, সে ব্যক্তি যত শক্তিশালী হোক বা যত ধন সম্পদশালী হোক না কেন, সেই ব্যক্তি আপনার জীবনে আশীর্বাদ তো দূরের কথা, সে অভিশাপ হয়ে আসবে। এইটাই হচ্ছে একদম সহজ ব্যাপার, যে আমরা কাকে জীবনে রাখবো আর কাকে জীবনে ছাড়বো। এবার এই একই থিওরি মেনে আপনি সব কিছুতে অ্যাপ্লাই করুন, দেখবেন অপেক্ষাকৃত আপনার মাথার চাপটা কমে যাবে। কারণ আপনি একটা বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার সঙ্গে যে আছে, হতে পারে তার ক্ষমতা কম, হতে পারে তার দক্ষতা কম, হতে পারে তার শক্তি কম, হতে পারে তার যোগ্যতাও কম, কিন্তু তার ন্যায় নীতি আছে, তার মানবিকতা আছে। অতএব আপনি একটা বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন যে তার দিক থেকে আপনার কোনো ক্ষতি হবে না। ভুল হতে পারে, কিন্তু বালির মতো কোনো ক্যারেক্টারকে আপনি যদি আপনার জীবনে ডেকে নিয়ে আসেন তাৎক্ষণিক লাভের জন্যে, তার ফল হবে খুবই খারাপ। তো এটা আপনি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। এটাই হচ্ছে রামায়ণের শিক্ষা। আর ভগবান রামচন্দ্র তিনি বহু হাজার বছর আগে তিনি আমাদের এই শিক্ষাই দিয়ে গিয়েছেন। আজ আমরা যা পড়ছি, ম্যানেজমেন্ট কলেজে পড়ানো হচ্ছে, লাইফ লেসনে পড়ানো হচ্ছে, অনেক কিছুতে পড়ানো হচ্ছে, কোটি কোটি টাকা লেনদেন হয়ে যাচ্ছে এইসব পড়ানোতে, ট্রেনিং দেওয়া হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের। কিন্তু আমরা যদি আমাদের সনাতনী শাস্ত্রের মধ্যে থাকি, আমরা যদি হিন্দুত্বের সঠিক মানেটা বুঝতে পারি, এবং সর্বোপরি আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্রের স্মরণে থাকি, তাহলে এরম শিক্ষা আমরা খুব সহজেই পেতে পারি, এবং আমাদের যে পরবর্তী জেনারেশন তাদের মধ্যেও খুব সহজেই এই শিক্ষাগুলো দিতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সনাতনী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের আজ যে সমস্ত সনাতনী ভাই বোন আছেন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন।